বিশ্ব বাংলা 24 বিশ্বায়নে বাঙালিয়ানা। আসসালামু আলাইকুম। বিশ্ব বাংলা 24 সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জিন্নাতুন নাহার প্রধান। বিশ্ব বাংলা 24-এ সর্বশেষ সংবাদ দেখতে পাবেন বিশ্ব বাংলা 24 ইউটিউব এবং ফেসবুক পেজে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। চলতি অর্থ বছরে বাংলাদেশের প্রবৃদ্ধি 1.6% নেমে আসতে পারে বলে বলছে বিশ্বব্যাংক। পরের অর্থ বছরে উন্নতির আশা। নাগোর্নো কারাবাখ ঘিরে আজারবাইজান এবং আর্মেনিয়ার সামরিক বাহিনীর মধ্যে সংঘাত এখনো চলছে। ককেসাসে যুদ্ধ এড়াতে জেনেভায় ফ্রান্স, রাশিয়া, যুক্তরাষ্ট্রের বৈঠক। ব্রাজিলে করোনায় শনাক্ত রোগীর সংখ্যা 50 লাখ ছাড়িয়েছে। জার্মানিতে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি না মানলে করোনার বিস্তার লাগামহীন হয়ে পড়ার আশঙ্কা। করোনা মোকাবিলার সফলতায় ফের ক্ষমতায় আসছেন জেসিন্ডা। সাধারণ নির্বাচনে সপ্তাহখানেক আগে জনমত জরিপে আভাস। সাহিত্যে নোবেল জিতলেন আমেরিকান কবি লুইস ব্ল্যাক। সরল ও সৌন্দর্যময় সুস্পষ্ট কাব্যিক কণ্ঠস্বরের পুরস্কার প্রাপ্তি। তাইওয়ানে যে কোনো হামলার ব্যাপারে চীনের প্রতি হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের। দেশটি পুনর্দখলের চেষ্টা করলে বেইজিং ওয়াশিংটনের সম্ভাব্য প্রতিক্রিয়া মাথায় রাখার পরামর্শ। বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচে বলিভিয়ার বিপক্ষে অনিশ্চিত নেইমার। অনুশীলনে পিঠে ব্যথা অনুভব। এবং দুর্দান্ত জয়ে সেমিতে বিশ্বের 1 নম্বর টেনিস খেলোয়াড় নোভাক জোকোভিচ শেষ 4-এ লড়বেন গ্রিসের স্টেফানোস সিপাসের বিপক্ষে। দর্শক শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। মহামারী করোনা ভাইরাসের কারণে 2020-21 অর্থ বছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন জিডিপি প্রবৃদ্ধি 1.6% নেমে আসতে পারে। এর পরের অর্থ বছর 2021-22 তা বেড়ে 3.4% উন্নীত হতে পারে। এক প্রতিবেদনে বিশ্বব্যাংক এমন দাবি করেছে। এর আগে বিশ্বব্যাংক জানিয়েছিল চলতি অর্থবছর বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি হতে পারে মাত্র 1%। অন্যদিকে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি গত 15 সেপ্টেম্বর এক প্রতিবেদনে জানায় চলতি অর্থবছর বাংলাদেশের প্রবৃদ্ধি হতে পারে 6.8%। এদিকে সংসদে বাজেটে 2020-2021 অর্থ বছরে জিডিপির প্রবৃদ্ধি 8.2% নির্ধারণ করা হয়েছে। বিশ্বব্যাংকের প্রতিবেদনের তথ্যানুযায়ী দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে থাকতে পারে মালদ্বীপ। চলতি অর্থ বছরে তাদের জিডিপির প্রবৃদ্ধি হতে পারে 9.5%, যা তার পরের বছর আরও বেড়ে হতে পারে 12.5%। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে ভারত। চলতি অর্থ বছর তাদের প্রবৃদ্ধি হতে পারে ঋণাত্মক 9.6%। তার পরের অর্থ বছর তা বেড়ে হতে পারে 5.4%। বিবাদপূর্ণ নাগোর্নো কারাবাখ ঘিরে আজারবাইজান এবং আর্মেনিয়ার সামরিক বাহিনীর মধ্যে সংঘাত এখনও চলছে। বৃহস্পতিবারও দুই দেশের সামরিক বাহিনী সদস্যরা পাল্টা হামলা চালিয়েছেন। এদিকে নাগোর্নো কারাবাখের সংঘাত ঘিরে দক্ষিণ ককেসাস অঞ্চলে যুদ্ধ এড়াতে জেনেভায় যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং ফ্রান্সের প্রতিনিধিরা বৈঠকে বসেছেন। ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। আজারবাইজান এবং আর্মেনিয়ায় সামরিক বাহিনীর মধ্যে সংঘাত এখনো চলছে। বিশ্বের বিভিন্ন পক্ষ দেশ দুটিকে যুদ্ধবিরতি কিংবা শান্তি আলোচনার প্রস্তাব দিলেও সে পথে এখনো হাঁটেনি কোনো দেশ। আজারবাইজান বলছে বৃহস্পতিবার ভোরের দিকে আর্মেনীয় সামরিক বাহিনী গাঞ্জা শহরে গোলাবর্ষণ করেছে। এছাড়া গোরানপয় অঞ্চলে আর্মেনীয় গোলায় এক আজহারি নিহত হয়েছেন। জাতিগত আর্মেনীয় সামরিক বাহিনী আজারবাইজানের আরও বেশ কয়েকটি গ্রামে হামলা অব্যাহত রেখেছে। গত 27 সেপ্টেম্বর নাগোর্নো কারাবাখ অঞ্চলে সংঘাত শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত আর্মেনিয়ায় হামলায় আজারবাইজানের অন্তত 30 বেসামরিক নাগরিক নিহত এবং 143 বেসামরিক আহত হয়েছেন বলেও জানিয়েছে বাকু। তবে দেশটির সামরিক বাহিনীর কোনো হতাহত হয়েছে কিনা সে বিষয়ে তথ্য দেওয়া হয়নি। নাগোর্নো কারাবাখের ভেতরে এবং বাইরে আজারি আর্মেনীয় হামলায় 3 শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে।
সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশ দুটির মাঝে নাগার্নো এবং কারাবাখ নিয়ে কয়েক দশকের পুরনো সংঘাত রয়েছে। আজারবাইজানের ভেতরে অবস্থিত জাতিগত আর্মেনীয়দের শাসনাধীন নাগার্নো এবং কারাবাখকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া অঞ্চল হিসেবে মনে করে আজারবাইজান। আন্তর্জাতিক আইনেও নাগার্নো কারাবাখ অঞ্চল আজারবাইজানের ভূখণ্ড হিসেবে স্বীকৃত। এদিকে নাগার্নো কারাবাখ কর্তৃপক্ষ বলছে, কৌশলগত পরিস্থিতি রাতারাতি বদল হয়নি। কিছু কিছু এলাকায় রকেট এবং গোলাবর্ষণের খবর পাওয়া গেছে। অঞ্চলটির প্রধান প্রশাসনিক কেন্দ্র স্নেপ্যাকার্কেও গোলাবর্ষণ করেছে বলে অভিযোগ করেছে কর্তৃপক্ষ। ইউরোপের অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কোঅপারেশনের মিনস্ক গোষ্ঠী, ফ্রান্স, রাশিয়া এবং যুক্তরাষ্ট্র নাগার্নো কারাবাখ সংঘাতের মধ্যস্থতায় এগিয়ে এসেছে। নাগার্নো কারাবাখে গত 25 বছরের মধ্যে চলমান সবচেয়ে প্রাণঘাতী সংঘাতে অবসানে অস্ত্রবিরতিতে পৌঁছানোর লক্ষ্যে বৈঠক করেছে ওই 3 দেশ। জেনেভায় এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, তবে আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী এই বৈঠকে অংশ নিচ্ছেন না বলে জানিয়ে দেওয়া হয়েছে। আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে অংশ নিতে পারেন বলে প্রত্যাশা করা হচ্ছে। এছাড়া আগামী সোমবার রাশিয়ার রাজধানী মস্কোতে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও রাশিয়ার প্রতিনিধিরা আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাগার্নো কারাবাখ সংঘাত নিয়ে আলোচনায় বসতে যাচ্ছেন। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24। ল্যাটিন আমেরিকার সর্ববৃহৎ দেশ ব্রাজিলে করোনায় শনাক্ত রোগীর সংখ্যা 50 লাখ ছাড়ালো। সরকারি কর্মকর্তাদের বরাতে এক প্রতিবেদনে বলা হয়েছে, করোনায় শীর্ষ সংক্রমিত দেশগুলোর তালিকায় তৃতীয় স্থানে থাকা ব্রাজিল প্রাণ হারিয়েছে প্রায় 1.5 লাখ কোভিড-19 রোগী। এদিকে করোনার প্রথম ধাক্কা সামলে ওঠা জার্মানিতে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি না মানলে করোনা ভাইরাসের বিস্তার লাগামহীন হয়ে পড়তে পারে বলে সতর্ক করে দিয়েছে দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা। করোনা ভাইরাস মহামারী নিয়ন্ত্রণে সরকারের বিধিবিধান উপেক্ষা করা হলে আগামী কয়েকদিনের মধ্যে গড়ে দৈনিক সংক্রমণ 10,000 ছাড়াতে পারে বলেও সতর্ক করেছেন তারা। ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। ব্রাজিলে নতুন করে 31,553 জনের দেহে ভাইরাসটির সংক্রমণ শনাক্তের পর মোট সংক্রমিতের সংখ্যা 50,694 জন বলে জানিয়েছে ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্র, ভারতের পর বিশ্বে করোনা সবচেয়ে বেশি সংক্রমণ ঘটিয়েছে ব্রাজিলে। দৈনিক সংক্রমণ এখনও 30,000-এর বেশি। প্রাদুর্ভাবের শুরু থেকেই করোনা সংক্রমণ ঠেকাতে সুরক্ষামূলক পদক্ষেপ নিতে বিশেষজ্ঞদের পরামর্শ ও অনুরোধ অগ্রাহ্য করেছেন দেশটির কঠোর ডানপন্থী প্রেসিডেন্ট জাইর বোলসোনারো। এজন্য বেশ সমালোচিতও হন তিনি। ভাইরাসটিকে আক্রান্ত হলে একসময় তিনি করোনাকে নর্মাল ফ্লু বলে অভিহিত করেছিলেন। তার বিরুদ্ধে করোনা মোকাবেলায় ব্যর্থতার যে অভিযোগ উঠেছে তা অস্বীকার করেছেন বোলসোনারো। কিন্তু তার লকডাউন বিরোধী অবস্থান এবং অর্থনীতিতে মনোযোগ দেশটির মানুষের মধ্যে ব্যাপক মতভেদ তৈরি করে। ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে করোনায় আক্রান্ত আরও 734 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে কোভিড-19 নামক মহামারী এই রোগে মোট 1,48,228 জন মানুষ প্রাণ হারালো। লাতিন অঞ্চলে মহামারী করোনায় সবচেয়ে বেশি মৃত্যু ব্রাজিলে। দেশটির সাও পাওলো রাজ্যে ভাইরাসটির প্রকোপ সবচেয়ে বেশি, সেখানে প্রায় 36,000 প্রাণহানি হয়েছে। এরপর ব্রাজিলের রাজধানী অঞ্চল রিও ডি জেনেরিওতে মারা গেছে প্রায় 19,000 কোভিড-19 রোগী। অবশ্য দেশটিতে সম্প্রতি করোনার প্রকোপ কিছুটা কমেছে। কয়েক সপ্তাহ আগেই যে সংক্রমণ ও মৃত্যু ছিল এখন তা কমতে শুরু করেছে। তবে এখনও সপ্তাহে 5,000 করোনা রোগী প্রাণ হারাচ্ছেন। করোনা সংক্রমণের চূড়ায় যখন দেশটি, তখন সপ্তাহিত এ সংখ্যা 7,000-এ গিয়ে ঠেকেছিল। এদিকে আগের চেয়ে খারাপ পরিস্থিতির দিকে পা বাড়াচ্ছে করোনা মোকাবেলায় অন্যতম সফল দেশ জার্মানি। দেশটির সংক্রমণ ব্যাধি বিষয়ক সরকারি প্রতিষ্ঠান রবার্ট কচ ইনস্টিটিউটের প্রধান লোথার ওয়াইলার বলেছেন, বর্তমান পরিস্থিতিতে আমি অনেক বেশি চিন্তিত। আগামী কয়েক সপ্তাহের মধ্যে পরিস্থিতি কি হবে তা আমরা জানি না। তিনি বলেন, আমরা দৈনিক 10,000-এর বেশি নতুন রোগী পেতে পারি। ভাইরাসের বিস্তার লাগামহীন হওয়ার সম্ভাবনা রয়েছে। মহামারীর প্রথম ঢেউ সামলে ওঠা ইউরোপের এই দেশ সম্প্রতি দ্বিতীয় দফার সংক্রমণের মুখোমুখি হয়েছে। গত কয়েকদিন ধরে দেশটিতে করোনার বিস্তারে ঊর্ধ্বগতি দেখা দেওয়ায় অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন।
এপ্রিলের পর দেশটিতে একদিনে সর্বোচ্চ সংক্রমণ শনাক্ত হয়েছে গত 24 ঘন্টায়। রবার্ট কোচ ইনস্টিটিউটের তথ্য বলেছে, দেশটিতে গত 24 ঘন্টায় নতুন করে আরও 4058 জন করোনায় আক্রান্ত হয়েছে। তবে ইউরোপের বেশ কয়েকটি দেশের তুলনায় জার্মানির এই সংক্রমণ কিছুটা কম। জার্মান স্বাস্থ্যমন্ত্রী জেন্স স্প্যান করোনা সংক্রমণের এই ঊর্ধ্বগতিকে উদ্বেগজনক বলে মন্তব্য করে বলেছেন, জার্মানদের আত্মতুষ্টির কোনো সুযোগ নেই। করোনা ভাইরাস মহামারীর প্রথম দফায় সফলভাবে নিয়ন্ত্রণ করেছে জার্মানি। দ্বিতীয় দফায় সংক্রমণ বাড়তে থাকায় উদ্বেগ প্রকাশ করে জেন্স স্প্যান বলছেন, আমাদের এই অর্জনকে নিয়ে জুয়া খেলা যাবে না। রাজধানী বার্লিনের পরিস্থিতি দেখাচ্ছে আমরা কতটা উদাসীন। কিছু কিছু সময় কারো অবজ্ঞা মহামারীকে দ্রুত স্তরে নিয়ে যেতে পারে। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24। করোনা ভাইরাস মহামারীর মোকাবেলায় সফল নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন আবারও দেশটির ক্ষমতায় আসছেন। দেশটির সাধারণ নির্বাচনের সপ্তাহখানেক আগে এক জনমত জরিপে আভাস মিলেছে আর্ডার্ন নেতৃত্বাধীন নিউজিল্যান্ডের ক্ষমতাসীন রাজনৈতিক দল লেবার পার্টির একক সংখ্যাগরিষ্ঠতা পেতে আর মাত্র একটি আসন দরকার। প্রতিদ্বন্দ্বীদের চেয়ে লেবার পার্টি নির্বাচনে দ্বিগুণ ভোট পেতে যাচ্ছে। ওয়ান নিউজ কোলমার ব্রাটনের মতামত জরিপে এই চিত্র উঠে এসেছে। এতে দেখা গেছে দ্বিতীয় মেয়াদে দেশটির ক্ষমতায় আসতে চাওয়া আর্ডার্নের রাজনৈতিক দল লেবার পার্টির প্রতি জনসমর্থন গত 28 সেপ্টেম্বরের জনমত জরিপের ফলের সঙ্গে অপরিবর্তিত রয়েছে। লেবার পার্টির প্রতি 47% ভোটার আস্থা রাখতে যাচ্ছেন। দেশটির ক্ষমতায় আসার জন্য একক কোনো দলের 61টি আসনে জয় দরকার। জনমত জরিপে দেখা যাচ্ছে করোনা ভাইরাস মহামারী মোকাবিলার সফলতা নিয়ে নির্বাচনী প্রচার চালানো লেবার পার্টি 60টি আসনে জয় পেতে যাচ্ছে। ওয়ান নিউজ কোলমারের জরিপ বলছে সরকারি জোট সঙ্গী গ্রিন পার্টি প্রতি 6% জনসমর্থন রয়েছে। এর ফলে এই দলটি 8টি আসনে জয় পেতে পারে। দেশটির প্রধান বিরোধী দল ন্যাশনাল পার্টির প্রতি 32% জনসমর্থন রয়েছে। আগামী 17 অক্টোবর নিউজিল্যান্ডের সাধারণ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গত শনিবার থেকে দেশটিতে আগাম ভোট গ্রহণ শুরু হয়েছে। ক্ষমতাসীন দলের তুলনায় জনমত জরিপের ফলে ন্যাশনাল পার্টির ব্যবধান 15% হলেও দলটির রক্ষণশীল নেতা জুডিথ লেবার নেতা আর্ডার্নের সঙ্গে দুটি বিতর্কে জয়ের দাবি করেছেন। তবে প্রধানমন্ত্রী হিসেবে জেসিন্ডা আর্ডার্নের জনপ্রিয়তা আগের জনমত জরিপের চেয়ে 4% কমেছে। জরিপে অংশগ্রহণকারীদের 50% তাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চেয়েছেন। অন্যদিকে বিরোধী দলীয় নেতা জুডিথের প্রতি জনসমর্থন অপরিবর্তিত 23%ই রয়েছে। দেশটির সাম্প্রতিক সব জরিপে আর্ডার্নের লেবার পার্টির জয়ের আভাস মিলেছে। তবে এতে জোটসঙ্গী গ্রিন পার্টি এবং নিউজিল্যান্ড ফার্স্ট পার্টির সঙ্গে ভাঙন দেখা দিলে অন্য কোনো দলকে সঙ্গী করে ক্ষমতায় যেতে হবে লেবার পার্টিকে। দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন। আপনি কি হোম কেয়ারের কথা ভাবছেন? তাহলে আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 7187757852। গোল্ডেন হোম কেয়ার থেকে যে মেয়ে দিয়েছে ও খুবই ভালো যত্ন নেয় আমার। হেলথ হোম কেয়ার এজেন্সি PCA, HHA ও CDPAP দিয়ে বিশ্বস্ততার সাথে আপনাদের সেবা করে আসছে। আপনজনদেরকে সেবা দিয়ে অর্থ উপার্জন করুন। বিশ্ব বাংলা 24 আমাদের নিউ ইয়র্কে, এবং আমি আশা করব ওনারা আমাদের গঠনমূলক চিন্তা ভাবনা, আমাদের বর্তমান পরিস্থিতি সবকিছু অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরবেন। আমরা ওদের শুভকামনা করছি। আমরা সবাই মিলে চাচ্ছি যে এই টিভিটা আরো এগিয়ে যাক। ওরা নতুন শুরু করেছে, আসেন ওদের সবাইকে আমরা একটা উৎসাহ দিই। ইনশাআল্লাহ আমাদের প্রোগ্রামে দেখা হচ্ছে বিশ্ব বাংলা 24। বিশ্ব বাংলার সার্বাঙ্গীন উন্নতি আমি কামনা করি। ধীরে ধীরে এটা একটি বড় টেলিভিশন চ্যানেলে রূপায়িত হবে, এটাই আশা করছি। ধন্যবাদ আমাদের এই নতুন টেলিভিশন চ্যানেলের কর্তৃপক্ষকে। প্রতিটি মানুষের স্বপ্ন পূরণে সহায়তা করা নেক্সট ড্রিমের লক্ষ্য। আমাদের প্রতিনিধিরা ক্রমাগত আপনার উন্নতিকল্পে কাজ করে যাচ্ছে। বিনা পরিশ্রমে সম্পদশালী হওয়ার জন্য আজই আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের ঠিকানা 372372 জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক 11372।
ফোন করুন 9293574245 অথবা 7183161949 এই নম্বরে। ইমেইল nextdreamllc@gmail.com। ফিরে এলাম বিরতির পর। বিজয়ী বাছাইয়ের কাজে নিয়োজিত কমিটিতে কয়েক বছরের বিতর্ক এবং যৌন কেলেঙ্কারির ঘটনার পর সাহিত্যে চলতি বছরের নোবেল পুরস্কার পেয়েছেন মার্কিন কবি লুইস গ্লুক। বৃহস্পতিবার সুইডেনের স্থানীয় সময় দুপুর 1টায় সুইডিশ একাডেমি বিশ্বের সম্মানজনক এ পুরস্কারের বিজয়ীর নাম ঘোষণা করে। সুইডিশ একাডেমি বলছে, সরল ও সৌন্দর্যময় সুস্পষ্ট কাব্যিক কণ্ঠস্বরের জন্য এবছর সাহিত্যের নোবেল পুরস্কার দেওয়া হয়েছে লুইস গ্লুককে। তার কাব্যিক ঢং স্বতন্ত্র অস্তিত্বকে সার্বজনীন করে তোলে। সাহিত্যে নোবেলজয়ী এই মার্কিন কবির সর্বাধিক প্রশংসিত কাব্যগ্রন্থের নাম দ্য উইল্ড আইরিস। কবি লুইস গ্লুক 1943 সালে নিউ ইয়র্কে জন্মগ্রহণ করলেও বেড়ে উঠেছেন ক্যামব্রিজ এবং ম্যাসাচুসেটসে। লেখালেখির পাশাপাশি যুক্তরাষ্ট্রের কানেকটিকাটের নিউ হ্যাভেনের ইয়েল ইউনিভার্সিটির ইংরেজির প্রভাষক হিসেবে কর্মরত আছেন তিনি। সাহিত্যের এই নোবেলজয়ী পুরস্কারের অংশ হিসেবে 10 মিলিয়ন সুইডিশ ক্রোন পাবেন তিনি। তাইওয়ানের যে কোনো হামলার ব্যাপারে চীনের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছে যুক্তরাষ্ট্র। নেভাদা ইউনিভার্সিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও ব্রায়ান এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। এ সময় তিনি বেইজিংকে তাইওয়ান পুনর্দখলের চেষ্টা করলে ওয়াশিংটনের সম্ভাব্য প্রতিক্রিয়া মাথায় রাখার পরামর্শ দেন। যুক্তরাষ্ট্রের আইনে তাইওয়ানের সুরক্ষার কথা বলা হয়েছে, তবে ঠিক কোন পরিস্থিতিতে দেশটি সেখানে সামরিক হস্তক্ষেপ করতে পারবে সে ব্যাপারে বিস্তারিত কিছু বলা হয়নি। রবার্ট ও ব্রায়ান এমন সময়ে চীনের প্রতি হুঁশিয়ারির উচ্চারণ করলেন যেদিন যুক্তরাষ্ট্রকে বিনা উস্কানিতে চীনের বিরুদ্ধে অভিযোগ করার প্রবণতা বন্ধের আহ্বান জানিয়েছে বেইজিং। মঙ্গলবার জাপান সফরে যান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। সে সময় তিনি চীনের ক্রমবর্ধমান আঞ্চলিক প্রভাব ঠেকাতে অস্ট্রেলিয়া, ভারত ও জাপানের মধ্যে গভীর সহযোগিতাপূর্ণ সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানান। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় জাপানের চীনা দূতাবাস। এরই মধ্যেই তাইওয়ান নিয়ে চীনের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে যুক্তরাষ্ট্র। জাপানে নিযুক্ত চীনা দূতাবাসের বিবৃতিতে বলা হয়, পম্পেও বারবারই চীনের বিরুদ্ধে মিথ্যা রটিয়েছেন এবং বিদ্বেষপূর্ণভাবে রাজনৈতিক সংঘাত তৈরি করেছেন। আমরা আরও একবার যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানাতে চাই যে তারা যেন শীতল যুদ্ধের মানসিকতা ও মতাদর্শী কুসংস্কার পরিহার করে বিনা উস্কানিতে চীনের বিরুদ্ধে অভিযোগ ও আক্রমণ বন্ধ করে এবং চীনের সঙ্গে গঠনমূলকভাবে সম্পর্ক বজায় রাখে। এবার খেলার খবর। ব্রাজিলের অনুশীলনে বুধবার পিঠে ব্যথা নিয়ে মাঠ ছাড়েন নেইমার। তাই বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচে বলিভিয়ার বিপক্ষে পিএসজির এই তারকা ফরওয়ার্ডের খেলা নিয়ে শঙ্কা জেগেছে। তেরোসোপোলিসে অনুশীলন মাঠে ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাসমার সংবাদ মাধ্যমকে জানান, এরই মধ্যে চিকিৎসা নেওয়া শুরু করেছেন নেইমার। তবে বলিভিয়ার বিপক্ষে তিনি খেলতে পারবেন কিনা তা এখনই বলা যাচ্ছে না। বুধবার অনুশীলনে নেইমার পিঠের নিচের দিকে ব্যথা অনুভব করে, এরপরই তাকে অনুশীলন থেকে সরিয়ে নেওয়া হয়। তার অবস্থা পর্যালোচনা করে চিকিৎসা শুরু হয়েছে। আমরা সাও পাওলোয় যাব এবং তার চিকিৎসা চলবে। আগামী 24 ঘন্টা খুব গুরুত্বপূর্ণ, দেখতে হবে সে কতটা সেরে উঠছে। অনুশীলনের আগে তার অবস্থা আবার পর্যালোচনা করা হবে, তখন তার খেলার ব্যাপারে আমরা ভালো ধারণা পাব। শেষ পর্যন্ত নেইমারকে না পেলে ব্রাজিলের জন্য তা হবে আরেকটি বড় ধাক্কা। এরই মধ্যে চোট নিয়ে দল থেকে ছিটকে গেছেন প্রথম দলের গোলরক্ষক অ্যালিসন ও ফরওয়ার্ড গ্রাভিয়েল জেসুস। কোর্টে নামার আগে লড়তে হচ্ছিল চোটের সঙ্গে। হেরে বসেছিলেন প্রথম সেট, এরপর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে স্পেনের পাবলো কারেনো বুস্তাকে হারিয়ে ফরাসি ওপেনের সেমিফাইনালে উঠেছেন বিশ্বের 1 নম্বর টেনিস খেলোয়াড় নোভাক জোকোভিচ। প্যারিসের রোলা গারোয় 4-6, 6-2, 6-3, 6-4 গেমে জেতেন 17 বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী এই সার্বিয়ান তারকা। আসরের প্রথম 4 রাউন্ডে কোনো সেট না হারা জোকোভিচ কোর্টে আসেন ঘাড়ে টেপ পেঁচিয়ে। খেলার মাঝে বারবার মেসেজ নিতে হচ্ছিল বাম হাতের মাংসপেশিতে। চোট ও বুস্টার চ্যালেঞ্জ সামলে শেষ পর্যন্ত জয়েরই বেশি কোর্ট ছাড়েন 33 বছর বয়সী তারকা। চলতি বছর এখনো কোনো ম্যাচে হারেননি জোকোভিচ। 2016 সালে ফরাসি ওপেন জিতে ক্যারিয়ার গ্র্যান্ড স্ল্যাম পূর্ণ করা এই তারকা গত ইউএস ওপেনে এই বুস্তার বিপক্ষে শেষ 16 ম্যাচে দুর্ঘটনাক্রমে লাইন জাজকে বল দিয়ে আঘাত করে ডিসকোয়ালিফাইড হয়েছিলেন। শেষ 4-এ জোকোভিচ লড়বেন গ্রিসের স্তেফানোস সিটসিপাসের বিপক্ষে।
রাশিয়ার আন্দ্রে রুবলেভকে 7-5, 6-2, 6-3 গেমে হারিয়ে প্রথমবারের মতো ফরাসি ওপেনের সেমিফাইনালে ওঠেন 22 বছর বয়সী সিটসিপাস। শেষ চারের আরেক ম্যাচে লড়বেন প্রতিযোগিতাটির রেকর্ড 12 বারের চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল ও দিয়েগো শর্টসমান। সংবাদ শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। চলতি অর্থ বছরে বাংলাদেশের প্রবৃদ্ধি 1.6% নেমে আসতে পারে বলে বলছে বিশ্বব্যাংক। পরের অর্থ বছরে উন্নতির আশা। নাগোর্নো কারাবাখ ঘিরে আজারবাইজান এবং আর্মেনিয়ার সামরিক বাহিনীর মধ্যে সংঘাত এখনো চলছে। ককেসাসে যুদ্ধ এড়াতে জেনেভায় ফ্রান্স, রাশিয়া, যুক্তরাষ্ট্রের বৈঠক। ব্রাজিলে করোনায় শনাক্ত রোগীর সংখ্যা 50 লাখ ছাড়িয়েছে। জার্মানিতে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি না মানলে করোনার বিস্তার লাগামহীন হয়ে পড়ার আশঙ্কা। করোনা মোকাবিলার সফলতায় ফের ক্ষমতায় আসছেন জেসিন্ডা। সাধারণ নির্বাচনে সপ্তাহখানেক আগে জনমত জরিপে আভাস। সাহিত্যে নোবেল জিতলেন আমেরিকান কবি লুইস গ্লাক। সরল ও সৌন্দর্যময় সুস্পষ্ট কাব্যিক কণ্ঠস্বরের পুরস্কার প্রাপ্তি। তাইওয়ানে যে কোনো হামলার ব্যাপারে চীনের প্রতি হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের। দেশটি পুনর্দখলের চেষ্টা করলে বেইজিং ওয়াশিংটনের সম্ভাব্য প্রতিক্রিয়া মাথায় রাখার পরামর্শ। বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচে বলিভিয়ার বিপক্ষে অনিশ্চিত নেইমার। অনুশীলনে পিঠে ব্যথা অনুভব। এবং দুর্দান্ত জয়ে সেমিতে বিশ্বের 1 নম্বর টেনিস খেলোয়াড় নোভাক জোকোভিচ শেষ চারে লড়বেন গ্রিসের স্টেফানোস সিটসিপাসের বিপক্ষে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আরও একবার বিশ্ব বাংলা 24 দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। করোনা ভাইরাস থেকে বাঁচতে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলুন, নিরাপদ ও সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।